স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। আলাদা হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল আল মামুন ও একেএম শহীদুল হককে রিমান্ডে পাঠিয়েছে আদালত। রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় চৌধুরী আব্দুল আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্যদিকে রাজধানীর নিউ মার্কেট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এসব আদেশ দেয়। প্রত্যেক আসামির ক্ষেত্রেই ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে ঘটেছে নানা নারকীয় ঘটনা। তেমনি একটি আশুলিয়ার আন্দোলনকারীদের গুলি করার পর তাদের নিথর দেহগুলো ভ্যানে স্তূপ করার ঘটনাটি। ওই ঘটনায় দায়ী সদস্যদের নাম প্রকাশ করেনি পুলিশ। তবে সেদিন ঘটনাস্থলে দায়িত্ব পালন করা ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দাবি উঠেছে মূল অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ার। মাথায় পুলিশের হেলমেট, সাদা পোশাকের উপর পুলিশের ভেস্ট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় নিথর এক যুবকের ২ হাত ধরে ভ্যানের উপর তুলছেন। ভ্যানের উপর আরও কয়েকটি নিথর দেহের স্তূপ করে রাখা, পাশেই পুলিশের হেলমেট ও ভেস্ট পরা আরও কয়েকজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও চিত্র সাভারের আশুলিয়া থানা সংলগ্ন এলাকার। আর ঘটনাটি ৫ আগস্টের, যেদিন গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। ওই ঘটনায় আলোচনায় আসে সোমবার গ্রেপ্তার হওয়া ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির নাম। সেখানে সেদিন দায়িত্বে ছিলেন তিনি। সাভারের যে দায়িত্বে ছিলেন পুলিশের এডিশনাল এসপি আবদুল্লাহিল কাফি, তার নেতৃত্বে পুলিশ গুলি ছুড়ে এবং সেই প্রায় ৪০টি স্প্রিন্টার ছড়াগুলি আমার শরীরের আগে। ওর মানি ব্যাগ, ওর আইডি কার্ড, ফোন এগুলা দেখে চিনতে পারছি এটা আমার স্বামী। আশুলিয়া থানার সামনে যে লাশগুলো পোড়ানো হয়েছিল তার মধ্য থেকে আমার ছেলের লাশ আমার শনাক্ত হয়েছিল ওর ভার্সিটির আইডি কার্ড দেখে। এছাড়াও গত ১৯ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে নিহত মিরপুর এমআইএসটির শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যা মামলার আসামি আবদুল্লাহিল কাফি। শুধু তাই নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার ও আশুলিয়ায় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার উপর পুলিশের হামলার ঘটনার নেতৃত্বেও ছিলেন এই পুলিশ সদস্য। আমাদের শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে হামলা চালায়। এই হামলার যে মাস্টারমাইন্ড, এই হামলার যে নেতৃত্বে ছিলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি। এই কাফির নেতৃত্বে যে একটা নৈরাজ্য ত্রাস চালাইছে যে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী এবং পুলিশ মিলে, বর্বর এই হত্যাকাণ্ডে দায়ীদের কঠোর শাস্তির দাবি জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যে পুলিশ বাহিনী ছিল আমরা শুনেছি সেখানেও নেতৃত্বে ছিলেন আবদুল্লাহিল কাফি। আমরা চাই যে এই ধরনের যারা ছাত্র জনতার উপর অন্যায্যভাবে আঘাত এনেছেন, শ্রমিকদেরকে পঙ্গু করে দিয়েছেন, তাদের দেশের আইন অনুযায়ী যথাযথ বিচার দাবি করছি। ভাইরাল ভিডিওটি পর্যালোচনা করে ঘাতকদের চিহ্নিত করা গেলেও তদন্তের স্বার্থে নাম প্রকাশ করেনি ঢাকা জেলা পুলিশ। সবার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা একটা পেয়ে গেছি যে কারা কারা ওইখানে উপস্থিত ছিল, কারা এটার সাথে সংশ্লিষ্ট। তো আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমরা এখন নামগুলো ডিসক্লোজ করছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার ও আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত হন অন্তত ৭৫ জন, আর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪.৫ শতাধিক ব্যক্তি। এমনটাই জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। দীপ্ত, বার্তাকক্ষ। অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরুর পর ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে আটক করেছে র্যাব। গতরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বান্টা থানা এলাকায় হৃদয় আহমেদ নামে এক তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অনেকের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক কমিটির সদস্য আগরওয়ালকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে মুদ্রা পাচার সহ আর্থিক অপরাধের তদন্ত শুরুর কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আনা, আমদানির নামে বিদেশে অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে শোরুমে প্রকৃত হীরার বদলে কাঁচের টুকরো বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে দাঁড়াতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং ঢাকা ১০ আসনের
সাবেক সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস আহমেদের নেতৃত্বে বেশ কিছু শিল্পীদের নিয়ে খোলা হয় গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ। সে গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হলে সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। স্ক্রিনশটে দেখা যায় এক অভিনেত্রী আন্দোলন ঠেকাতে ছাত্রদের গায়ে গরম জল ফেলতে বলেন। কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শোবিজের অনেক তারকাকেই শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে দেখা যায়। হত্যা বন্ধে সোচ্চার ছিলেন তারা। এদিকে হত্যার বিপক্ষে কথা না বলে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে বিপরীতে অবস্থান নিতে দেখা যায় আওয়ামীপন্থী বেশ কিছু তারকাদের, যারা নানা সময়ে সরকারের বিভিন্ন সুবিধা ভোগ করে আসছিলেন। কয়েকজন হতে চেয়েছিলেন সংসদ সদস্য, তাদেরই কয়েকজনকে নিয়ে খোলা হয় আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সাবেক তথ্য প্রতিমন্ত্রী এম.এ. আরাফাত এবং ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদের নেতৃত্বে গ্রুপটিতে ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবা, তানভিন সুইটি, জ্যোতিকা জ্যোতি, উর্মিলা শ্রাবন্তী কর, রোকেয়া প্রাচী, নায়ক রিয়াজ, সাজু খাদেম, জায়েদ খান ও আহসান হাবিব নাসিম সহ অনেকে। গ্রুপটিতে সক্রিয় ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও। মঙ্গলবার গ্রুপটির বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে, যেখানে দেখা যায় আন্দোলনের সময় বিপক্ষে অবস্থান নিয়ে নানা পরামর্শ ও সমালোচনা করেছিলেন এসব শিল্পীসহ কয়েকজন। তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস পরামর্শ দিচ্ছেন ছাত্রদের ওপর গরম জল ফেলার। ফাঁস হওয়া এসব স্ক্রিনশটে শিল্পীদের চ্যাট প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন শোবিজ অঙ্গনের অনেকে এবং সাধারণ নেটিজনেরা। শুরু থেকেই ছাত্র জনতার আন্দোলনের পক্ষে থাকায় এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়েও কথা বলতে দেখা যায়। তাকে কটাক্ষ করে মেসেজ দেন অরুণা বিশ্বাস। এই কাণ্ডকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে অনেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার বন্যা পরিস্থিতির খবর। বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে, তবে পানি কমছে ধীর গতিতে। এতে বানভাসী মানুষের ভোগান্তি রয়ে গেছে। গোমতী নদীর বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি বের হচ্ছে। লাকসাম, মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রাম উপজেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে আশ্রয় কেন্দ্রে থাকা বেশিরভাগ মানুষ বাড়িতে ফিরেছে। জেলা প্রশাসন থেকে ৩৯ লাখ নগদ টাকা এবং ৮০০ মেট্রিক টন চাল এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ১৬০০ মেট্রিক টন চাল ও ২৫ লাখ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নোয়াখালীতে গত ৫ দিন বৃষ্টি না হওয়ায় পানি নামতে শুরু করেছে, তবে বেগমগঞ্জ ও সোনাইমুড়ির বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মী আব্দুল্লাল মামুনের কাছ থেকে। মামুন, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন? বন্যার্তরা কি বাড়ি ফিরতে শুরু করেছে? রাজীব, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীর বন্যা পরিস্থিতির আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। ইতিমধ্যে পানি নামা শুরু হয়েছে, অনেক রাস্তাঘাটে পানি কিন্তু আস্তে কমতে শুরু করেছে। তবে পানি কমার যে গতি সেটা অত্যন্ত ধীর, যার ফলে মানুষ যে আশ্রয়কেন্দ্র থেকে ফিরবে তাদের আসলে অনেক জায়গায় কিন্তু রাস্তাঘাটে এখনও পর্যন্ত হাঁটু পানি আছে, বিশেষ করে গ্রামীণ সড়কগুলোতে। আমি এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি হলো ফেনী সোনাইমুড়ি সড়ক। এই সড়কে
গত বন্যার ফলে মারাত্মক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাকে যদি বলতে চাই যে ফেনীতে এবার বন্যায় প্রায় 450 কোটি টাকার সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে। এর ভিতর আছে স্থানীয় সরকার প্রকৌশলের LGED রাস্তা এবং রোডস সড়ক ও জনপথ বিভাগের রাস্তা। এই রাস্তাগুলোতে মারাত্মক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফুলগাজী এবং পরশুরামে। ওখানে প্রায় 300 কিলোমিটারের মতো রাস্তা একদম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই ক্ষতিগ্রস্তের ফলে আসলে যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে। কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি। তবে যে সড়ক ও জনপথ বিভাগ এবং রোডস অ্যান্ড হাইওয়ে তারা বলছে যে এই পানির কমার সাথে সাথে তারা এই ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করবে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে তারা এগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে তারা তথ্য পাঠাবে। ওই তথ্যের ভিত্তিতেই আসলে অতি দ্রুত গতিতে সড়কগুলো সংস্কার করার তাদের পরিকল্পনা রয়েছে। আমরা কথা বলেছিলাম স্থানীয় বাসিন্দাদের সাথে। এখানে তারা বলছেন যে সড়ক যদি কন্টিনিউ ঠিক না হয় তাহলে মানুষের যে ভোগান্তি, মানুষের যে কষ্ট সেটা আসলে কাটবে না। তো বন্যার এই অবস্থায় সড়কগুলো অত্যন্ত দ্রুত গতিতে মেরামত করার দাবি জানিয়েছে স্থানীয়রা। এ ছিল ফেনী থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ। দেশের বাইরের খবর। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 35 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 40,819। ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে গত 24 ঘন্টায় যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগ রাফার নাগরিক। এছাড়া গাজা শহরের উত্তরের একটি হাসপাতালের কাছে হামলায় আরও 8 জন নিহত হয়েছে। এদিকে শিশুদের পোলিও টিকা দেওয়ার কার্যক্রম চলায় গাজার মধ্যাঞ্চলে হামলা ও পাল্টা হামলা বন্ধ রেখেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে মঙ্গলবার টিকা কর্মসূচির তৃতীয় দিনে গাজার 10 বছরের কম বয়সী 1/4 শিশুকে টিকা দিয়েছে সংস্থাটি। এবারে জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তারা প্রধান শিরোনাম করেছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জয়ের বিষয়টি। পাকিস্তানের বিপক্ষে গতকাল যেখানে বাংলাদেশ দল তাদের হোয়াইট ওয়াশ করেছে, তারা শিরোনাম করেছে টেস্ট ক্রিকেটে নতুন দিনের গান। এছাড়া আরেকটি সংবাদ শিরোনাম তারা করেছে সরকারের কাছে শিল্পের সুরক্ষা চান ব্যবসায়ীরা। শ্রমিক বিক্ষোভ নিয়ে এটা করা হয়েছে। শিল্প কারখানাকে সহিংসতা ও হামলা থেকে রক্ষার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার, পরিস্থিতির কিছুটা উন্নতি। এছাড়া আরেকটি সংবাদ তারা করেছে ভুল ধরিয়ে দিতে গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। সম্পাদকদের সঙ্গে গতকাল বৈঠক ছিল, সেখানে তারা বলেছেন স্বাধীন সাংবাদিকতার অন্তরায় সব কালাকানুন বাতিল ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবি সম্পাদকদের। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তারাও প্রধান শিরোনাম করেছে খেলার বাংলাদেশের জয়ের। তারা প্রধান শিরোনাম যেটি করেছে বদলে যাওয়া বাংলাদেশের পাকিস্তান জয়। পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়। ঘরের মাঠে ইংল্যান্ডের পর বাংলাদেশের কাছে দ্বিতীয়বার হোয়াইট ওয়াশ পাকিস্তান। এছাড়া তারা আরেকটি সংবাদ করেছে প্রধান শিরোনাম, সেটি হচ্ছে মামলায় নানা অসঙ্গতি, মন গড়া এজাহার। ছাত্র জনতার আন্দোলন নিয়ে তারা এটি করেছে। নিরাপরাধ ব্যক্তি ফেসে যাচ্ছেন, মামলায় জড়িয়ে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ। এছাড়া আরেকটি শিরোনাম তারা করেছেন সাবেক আইজিপি শহীদুল মামুন গ্রেপ্তার। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তারা প্রধান শিরোনাম করেছেন বাংলাদেশের জয়ের খবরটি। ইত্তেফাকে বলছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টাইগারদের ইতিহাস, সিরিজ জিতে টেস্ট ক্রিকেটের নতুন উচ্চতায় বাংলাদেশ। এছাড়া প্রধান উপদেষ্টার খবর তারা করেছেন পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত, দেশে ফিরলে সংবর্ধনা, শান্তকে ডক্টর ইউনূসের ফোন। আরেকটি সংবাদ শিরোনাম করা হয়েছে কারো মতে 2-3 বছর, অনেকের পরামর্শ মৌলিক সংস্কার পর্যন্ত। সরকারের মেয়াদ প্রশ্নে সম্পাদকদের পরামর্শ। মুক্ত, গতিশীল ও প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায় সরকার, বলেছেন ডক্টর ইউনূস। এরপরে আছে দৈনিক যুগান্তর। তারা শিরোনাম করেছে পাকিস্তানকে বাংলা ওয়াশ, ইতিহাস গড়ল টাইগাররা। এছাড়া একটি শিরোনাম নেপথ্যে সাবেক জ্বালানি সচিব মুনিম সিন্ডিকেট, ভুয়া কোম্পানিতে 900 কোটি টাকার কাজ। এছাড়া একটি সংবাদ শিরোনাম তারা করেছে যে কোনো সময় পদত্যাগ সিসিও কমিশনারদের। পর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তারা প্রধান শিরোনাম করেছে পাকিস্তানকে বাংলা ওয়াশের ইতিহাস, সাফল্যেই খুঁজে নিল মিরাজকে। এছাড়া একটি শিরোনাম তারা করেছে ছাত্র হত্যার হোতা শতাধিক পুলিশ। তারা
দর্শক, এই ছিল পত্রিকার প্রধান শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।